বিভিন্ন প্রকার সেন্টেন্সের সঙ্গে ফাইনাইট ভার্বের সম্পর্ক কি আছে এটা জানার আগে আমরা জেনে নেব যে ফাইনাইট ভার্ব কি। সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী বাক্যের মধ্যে যে ভার্ব ব্যবহৃত হয় সেই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। সাবজেক্ট যদি আই হয় তাহলে প্রেজেন্ট টেন্সে আমি যদি গো বসাতে চাই তাহলে গো হবে। সাবজেক্ট যদি হি হয় তাহলে প্রেজেন্ট টেন্সে যদি গো ভার্বটাকে বসাতে চাই তাহলে অবশ্যই গোজ হবে। যদি দে হয়, দে থাকে, তাহলে আমরা যদি হ্যাজ এবং হ্যাভকে বসাতে চাই তাহলে আমরা কোনটাকে বসাবো? হ্যাভকে বসাবো। সাবজেক্ট যদি উই হয় তাহলে ডু ভার্বের মধ্যে কোন ফর্মটাকে ব্যবহার করব পাস্ট টেন্সে? তাহলে ডিড। তাহলে এই গো, গোজ, হ্যাভ, ডিড এগুলো সবই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবারে আসা যাক যে হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আমরা কাকে বলি? সিম্পল সেন্টেন্স বলতে বাক্যের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। ইট মিনস ইট মাস্ট হ্যাভ ওয়ান সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। উদাহরণ দিয়েছি, দেখে নাও। বললাম হি কেম হোম ইয়েস্টারডে, গতকাল সে বাড়ি এসেছিল, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ইয়েস্টারডে গতকাল মানে অতীতকাল, তাহলে কাম এর সেকেন্ড ফর্মকে ব্যবহার করেছি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। বললাম আই নো হিজ ইন্টেনশন, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট কি আছে? ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পার তার ইন্টেনশন, তার ইচ্ছাটা কি আমি জানি, আই নো, তাহলে সাবজেক্টের আই এর পরে আমরা কি বসেছি? নো ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বললাম সে চায় আমি যাই, তাহলে হি ওয়ান্টস মি টু গো, তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাহলে ওয়ান্টস এই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ বাক্যের মধ্যে যদি একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে অবশ্যই সেটা সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? মাথায় রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি না, বাক্যের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। আবারও বলছি, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? বাক্যের মধ্যে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার সঙ্গে এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। মাথায় রাখতে হবে বাক্যের মধ্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজও থাকবে, অর্থাৎ ইট মাস্ট হ্যাভ ইকুয়াল নাম্বার অফ ফাইনাইট ভার্ব অ্যান্ড ক্লজ, মানে সমান সমান ফাইনাইট ভার্ব এবং সমান সমান ক্লজ থাকবে। আশা করি বুঝতে পেরেছি। এবারে দুটো উদাহরণ দিয়েছি। কি বলেছি? বললাম আই নো হোয়েন হি উইল কাম, আমি জানি সে কখন আসবে। তাহলে আই নো এই পার্টটা, সেন্টেন্সের এই পার্টটা এই পার্টের ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হোয়েন হি উইল কাম এই পার্টটা এই পার্টের উপর নির্ভরশীল, অর্থাৎ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কটা আছে? আই বাক্যের সাবজেক্ট, তাহলে নো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আবার বললাম হোয়েন হি উইল কাম, কখন সে আসবে, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে ফাইনাইট ভার্ব, এটাও একটা ক্লজ। তাহলে দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজে ব্যবহৃত হয়েছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত হয়েছে। তো আমি শুরুতেই বলেছি ইট মাস্ট হ্যাভ ইকুয়াল নাম্বার অফ ফাইনাইট ভার্ব অ্যান্ড ক্লজ, মানে ফাইনাইট ভার্ব যতগুলো থাকবে বাক্যের মধ্যে ক্লজও ততগুলো থাকবে। তাহলে একটা ফাইনাইট ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ক্লজে ব্যবহৃত হয়েছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত হয়েছে। ঠিক 2 নম্বর সেন্টেন্সটা কি দিয়েছি, উদাহরণটা কি দিয়েছি 2 নম্বর? বলছি দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। হোয়ার হি ওয়াজ বর্ন এটা হচ্ছে সেই জায়গা যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে দিস হচ্ছে বাক্যের সাবজেক্ট, দিস ইজ দ্য প্লেস এটা হচ্ছে সেই জায়গা, তাহলে এটা হচ্ছে কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। হোয়ার হি ওয়াজ বর্ন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং বাক্যের মধ্যে কটা ফাইনাইট ভার্ব হচ্ছে? দিস ইজ শব্দটা কাকে ফলো করে বসেছে? দিসের পরে প্রেজেন্ট টেন্সে আমরা ইজকেই বসাই, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, হোয়ার হি ওয়াজ বর্ন, তাহলে হি এর পরে কি করা হয়েছে? ওয়াজ কে বসানো হচ্ছে, তাহলে ওয়াজও হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ফাইনাইট ভার্ব।
তাহলে নাম্বার অফ ফাইনাইট ভার্ব দুটো আছে, তাহলে একটা প্রিন্সিপাল ক্লজে ব্যবহৃত হয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত হয়েছে। তাহলে নাম্বার অফ ফাইনাইট ভার্বস আর ইকুয়াল টু নাম্বার অফ ক্লজেস। আশা করি বোঝাতে পেরেছি। নাম্বার 3 কি বলা আছে, অ্যাজ ইউ আর রিচ, যেহেতু তুমি ধনী, ইউ মাস্ট হেল্প দোজ হু আর পুয়ার, তোমার অবশ্যই যারা গরিব তাদেরকে সাহায্য করা উচিত। তাহলে অ্যাজ ইউ আর রিচ, ভালো করে দেখো, অ্যাজ ইউ আর রিচ, তাহলে অ্যাজ ইউ আর রিচ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ, আর হচ্ছে ফাইনাইট ভার্ব, আর হচ্ছে ফাইনাইট ভার্ব। ইউ মাস্ট হেল্প দোজ, তাহলে ইউ মাস্ট হেল্প এটা হচ্ছে কোন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, মাস্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মাস্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। দোজ হু আর পুয়ার, যারা গরিব, তাহলে হু আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে দোজ হু আর, তাহলে এখানে আর কে, আর হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে বাক্যের ভার্ব কটা আছে, ফাইনাইট ভার্ব 3টে ফাইনাইট ভার্ব। আচ্ছা ক্লজ কটা আছে, তাহলে দেখো ইউ মাস্ট হেল্প এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে এখানে একটা ক্লজ আছে, এটাও সাবঅর্ডিনেট ক্লজ আর এটাও সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমি কি বলেছিলাম উদাহরণ, বলেছিলাম অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ এক বা একের বেশি হতে পারে। আর এখানে উপস্থিত ফাইনাইট ভার্ব এবং নাম্বার অফ ক্লজ ইকুয়াল। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এবারে অনেকের মনেই ডাউট আছে যে স্যার কম্পাউন্ড সেন্টেন্স তাহলে কি। মাথায় রাখবে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে 2 এবং 2-এর বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। মানে এই সেন্টেন্সের মধ্যে উপস্থিত সমস্ত সেন্টেন্সগুলি অন্য কোনো সেন্টেন্সের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সই একটা করে প্রিন্সিপাল ক্লজ, প্রত্যেকটা সেন্টেন্সই একটা করে প্রিন্সিপাল ক্লজ মাথায় রাখতে হবে। আর মনে রাখতে হবে এই কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, প্রত্যেকটা ক্লজই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হবে। উদাহরণ দিয়েছি ভালো করে দেখো, হি ইজ পুয়ার, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, তাহলে হি ইজ পুয়ার এটাও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, বাট হি ইজ অনেস্ট এটাও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। মানে এখানে বাটকে যদি আমি নাও দিই, বাটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এর কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শুধু একটাই আছে, শুধু কন্ট্রাডিকশনকে বোঝাচ্ছে। কি কন্ট্রাডিকশন, সে গরিব তবুও সৎ, এই যে কন্ট্রাডিকশনটা শুধু বাট দ্বারা সেটাকে চিহ্নিত করছে। তাহলে এবং এই সেন্টেন্সের মধ্যে উপস্থিত প্রত্যেকটা সেন্টেন্সই প্রিন্সিপাল ক্লজ। বললাম দে ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড এ টাইগার, তারা সেখানে গিয়েছিল এবং একটি বাঘ দেখেছিল, তাহলে দে ওয়েন্ট দেয়ার এটাও প্রিন্সিপাল ক্লজ। এবং বাক্যের সাবজেক্ট যেহেতু দে, তাহলে দ্বিতীয়বার আমি আর দে শব্দটাকে বসাই, মানে এই সাবজেক্টটা এখানে বসালেও কোনো অসুবিধা নেই। দে ফাউন্ড এ টাইগার, তারা একটা বাঘও দেখেছিল। তাহলে দুটো সেন্টেন্স কারোর উপর নির্ভরশীল নয়, দুটো সেন্টেন্সই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। বোঝাতে পেরেছি। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এর পরের ক্লাসে আমি অবশ্যই কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সিম্পলে ট্রান্সফার করতে হয় সেগুলো আমি অবশ্যই শেখাবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ারও করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।